প্রিয় দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুধাত সাওম। দর্শক, এনটিভির নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের প্রতিদিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। লালমাটিয়ার ভূমি আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে অরণ্যরেখা গ্রুপ আর্ট এক্সিবিশন। প্রদর্শনী চলবে 20 আগস্ট পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্রী আবির আবদুল্লার একক আলোকচিত্র প্রদর্শনী ট্রাভলিং রেন। সোম থেকে শনি বিকেল 3টা থেকে রাত 9টা এই সময়ে প্রদর্শনী চলবে 23 আগস্ট পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ময়নুল ইসলাম পলের একক চিত্রকলা প্রদর্শনী পাথরের বৈভব। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 18 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মাবরুর রশিদ বান্নার পরিচালনায় ধারাবাহিক নাটক ছাত্রাবাস। একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, একটা মিউচুয়াল দরকার। চলো একটা মিউচুয়াল করে ফেলি আমরা। এটাই তো আমরা তোর মধ্যে দিয়েছিলাম ভাই। আপনি তো ট্র্যাকে এলেন মাত্র, বলেন মিউচুয়ালটা কি করা যায় বলেন। ট্র্যাকে এলেন মাত্র মানে বুঝিনি। বুঝাইতেছি, আপনারা কোনো চিন্তা করেন না। আপনি যে বিরিয়ানিটা খাইছেন, এই বিরিয়ানিটা আমার গার্লফ্রেন্ড আমার জন্য রান্না করছিল। অনেক আদর করে, অনেক যত্ন করে, অনেক আবেগ, অনেক ভালোবাসা মিশ্রিত ছিল এই বিরিয়ানিটা। এই বিরিয়ানিটা লাখ টাকার সমান বললেও না কম হয়ে যাবে। যান, 80,000 টাকা আপনার ডিসকাউন্ট দিলাম, 20,000 টাকা লাগবে। রাত 9:30 থাকছে একক নাটক। প্রিয় ছাত্র এবং ছাত্রীগণ, আমি আপনাদের নতুন বাংলা শিক্ষক। আমার নাম আবরার আজহার। আমাদের আগের আপাই ভালো ছিল। আবরার সালের মতো যদি এমন শিক্ষক বাংলার প্রত্যেকটা কলেজের আমার ঠিকানাতে থাকে। চোখটা একটু বন্ধ করেন। সরি, আমি আপনাকে ভালোবাসি। স্যার, উত্তরটা আমি জানি না। আমি তোমার টিচার। স্যার, আমি কিন্তু হাল ছাড়বো না। আপনি ভেবে দেখেন, আপনাকে সময় দিলাম। রাত 11:30 থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি অভিনেতা সাইফ খান। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল, কেমন আছো? খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। অনেকদিন পর আপনাকে পেলাম, অনেক গল্প বাকি আছে, নতুন কাজগুলো নিয়ে জানবো। কিন্তু বিশ্বাস করেন ভাই, এই চলচ্চিত্রটি খুব সম্প্রতি মুক্তির অপেক্ষায় আছে, সুতরাং এক্সাইটমেন্টের জায়গাটা নিঃসন্দেহে বেশি। কেমন লাগছে? ভালো লাগছে। পুজোতে রিলিজ হবে ছবিটা, অক্টোবরের 3 তারিখ। এখনো পর্যন্ত আমাদের ডেটটা ফিক্সড করা, এবং ডিরেক্টর হচ্ছেন রাইসুল ইসলাম অনিক। আচ্ছা, বিশ্বাস করেন ভাই, ভালো একটা ছবি উনি বানিয়েছেন। আচ্ছা, আমার আরেকটা বোধহয় হবে, এটা হচ্ছে ডিরেক্টর হচ্ছে ফরহাদ আহমেদ, নতুন ডিরেক্টর, তার প্রথম ছবির নাম হচ্ছে নাদান। সো দুইটা ছবি আমার রিলিজ হওয়ার অপেক্ষায়। হ্যাঁ, তার মানে টেনশনের পরিমাণটাও একটু বেশি। টেনশন হয় কি, মানে পরীক্ষা দেওয়ার পর আর টেনশন করে লাভ হয় না। টেনশন হচ্ছে এখন রেজাল্টের। হ্যাঁ, আর ছবির প্রমোশন যদি ঠিকঠাক না করা হয় তাহলে তো কোনো লাভ নেই। মানে আমরা আমাদের কাজগুলো যা করার আমরা করে এসেছি, এখন প্রমোশনটা কিভাবে করে ডিরেক্টর প্রোডিউসার এদিকে তাকানো। আর প্রমোশনের কাজটা কি ইতিমধ্যে শুরু করেছেন আপনারা, মানে আপনাদের টিম? না, এখনো শুরু হয়নি।
হ্যাঁ শুরু হয়েছে, এটাও তো একটা প্রমোশন, রাইট? এটা প্রমোশন করছি, তো বলা যেতে পারে যে না এটা শুরু হয়েছে। আচ্ছা, সময়ের সাথে সাথে যে কোনো চলচ্চিত্র প্রমোশনের যে জায়গাটা সেটা তো চেঞ্জ হয়েছে। ওই জায়গাটাতে আপনারা আর্টিস্টরা বা পুরো টিম যারা, পুরো ইউনিট যারা কাজ করছেন, ওই জায়গাটাতে একটু ধাক্কা খেতে হয় কিনা এই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার ব্যাপারটা? এখন সবকিছু হয়ে গেছে ডিজিটাল, রাইট? তো ডিজিটাল হয়ে যাওয়ার পরে হচ্ছে এখন ওই সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক অনেকটা হয়ে গেছে। সত্যিকার অর্থে হচ্ছে মানুষ এখন অনলাইনে নিউজগুলো দেখে, যে কোনো পত্রিকারই বা এই এনটিভিরও তো অনলাইন আছে, তো প্রত্যেকটা হচ্ছে অনলাইন নির্ভর হয়ে গেছে, সেটা আমাদের করতে হয়। আর পোস্টার দেখে আমার মনে হয় না এখন আর কেউ যায়। আর আমাদের একটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের বাংলাদেশের ছবিগুলোতে আমাদের কোনো বিলবোর্ড হয় না, খুব কম ছবিরই একটা দুইটা হয়তো বা বিলবোর্ড হয়। বিলবোর্ডটা কিন্তু থাকা উচিত। আমি কয়েকদিন আগে আমি ইন্ডিয়া থেকে আসলাম কলকাতাতে, তো ওইখানে মানে পুরো শহর জুড়ে হচ্ছে বিভিন্ন সিনেমার বিলবোর্ড, পোস্টার, এদের ডিজিটাল এবং এগুলো সব একসঙ্গে তারা করে, কিন্তু আমাদের ম্যানুয়ালি করছে। ওদের পোস্টার পাবলিসিটি দিয়ে ভরা, তারপর হচ্ছে বিলবোর্ড গুলো যে থাকে খুব সুন্দর লাগে দেখতে, একটা ইয়ে করে। তারপরে ওদের বিভিন্ন স্পন্সর থাকে, ধরুন বিভিন্ন আর্টিস্ট যারা যে ব্র্যান্ডের সঙ্গে রিলেটেড, তারা করে কি ওই বিলবোর্ডটা হাফ পোর্শন হচ্ছে ওই বিজ্ঞাপনটা যায়, আর হাফ হচ্ছে ওই আর্টিস্টের যে সিনেমাটা রিলিজ হবে। তো দুটোরই একসঙ্গে প্রচারণা হচ্ছে, খুব সুন্দর একটা সিস্টেম। কিন্তু আমাদের মানে অনেক ক্রিয়েটিভ আইডিয়াস দিয়ে তারা হচ্ছে প্রমোশনের কাজটা করছে। আচ্ছা, বিশ্বাস করেন ভাই, রাইসুল ইসলাম অনিকের পরিচালিত যে চলচ্চিত্র, এই চলচ্চিত্রে আমরা কাদেরকে দেখতে পাবো স্ক্রিনে? স্ক্রিনে হিমু ভাই আছেন, উনি একজন খুব দুর্দান্ত অভিনেতা, উনি আছেন, আরো অনেকেই আছেন, এই মুহূর্তে নামগুলো আমার মনে পড়ছে না, আমি তার ওই ছবির নামে আচ্ছা, গল্পের প্রেক্ষাপটটাকে একটু ছোট্ট করে শেয়ার করা যায় যে মূলত আসলে কোন প্লটের উপরে নির্মিত এটা? এইটা কিছুটা তো শেয়ার করা যায়, কিছুটা তো শেয়ার করতেই হবে। সেটা হচ্ছে মানুষের লোভ লালসা মানুষকে কদ্দূর কি নিয়ে যায়। আমি মূল কথাটা বলছি, আমি পুরো ঘটনা তো আমি বলবো না, তবে ছবিটা খুব ইন্টারেস্টিং একটা ছবি। গতানুগতিক ওই কোনো ধারার কোনো ইয়ে না, যদিও আমরা এই গতানুগতিক কথাটা প্রত্যেকটা ছবির আগে আমরা বলি না, ওরকম গতানুগতিক কোনো ইয়ে না। লোভ লালসা মানুষকে কোন জায়গা পর্যন্ত নিয়ে যেতে পারে এর উপরে হচ্ছে ছবি। তার মানে এটা গল্পধর্মী চলচ্চিত্র, 100% গল্পধর্মী, এবং এখানে প্রত্যেকটা চরিত্র যারা অভিনয় করেছে প্রত্যেকের হচ্ছে খুব ভাইটাল রোল। সে এখন যে কয়টা দৃশ্য সে কাজ করুক না কেন। ও আচ্ছা, এই সিনেমার আরেকটা ভিন্নভাবে সে চেষ্টা করেছে, সেটা হচ্ছে সবগুলো যে সিকোয়েন্সগুলো দর্শক যারা দেখবে সবগুলো হচ্ছে এক টেকে, মানে কাটাকাটি কোনো কিছু নেই, যে মাস্টার ধরা ওয়েস ক্লোজ এরকম কোনো ইয়ে নেই, সবগুলো হচ্ছে মোটামুটি এক ইয়েতে করা। বাহ, তাহলে তো মানে চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা। যতগুলো শট অতগুলো হচ্ছে সিকোয়েন্স শেষ। হ্যাঁ, এডিটিং এর ঝামেলাও তাহলে কমে গেছে। এডিটিং এর ঝামেলা কমে গেছে, আমাদের শুটিং এর ঝামেলা ছিল অনেক, কারণ পারফেক্ট না হলে যে কোনো একজন একটা আর্টিস্ট ভুল করুক, একটা লাইটের প্রবলেম হোক, ক্যামেরার প্রবলেম হোক, যে কোনো একটার কারণে একটা দৃশ্য করতে আমাদের পুরো এনজি শট মানে কি সারা রাতেও একটা দৃশ্য হয়েছে, এমন হয়েছে। কোথায় কোথায় শুটিং করেছেন আপনারা? মোহাম্মদপুরে শুট করেছি, এবং বেশিরভাগ শুটিং হয়েছে মোহাম্মদপুরে, উত্তরাতে কাজ করলাম আমরা। আর মোহাম্মদপুরে শুট করা মানে যে কি বাজে সিচুয়েশনের মধ্যে আমরা শুট করলাম, একদম রিয়েল যে লোকেশন মোহাম্মদপুর বস্তি যে এরিয়াগুলো, ওখানে যে আমরা শুট করেছি, আউটডোর শুটগুলো করেছি। ইনডোর খুব কম এই সিনেমাতে, আউটডোর ইয়েগুলো খুব। এটার জন্য আপনাকে কি আলাদা করে কোনো প্রস্তুতি নিতে হয়েছে, মানে এই চরিত্রের জন্য বা এই গল্পের প্রয়োজনে? প্রতিটা চরিত্রের জন্যই না আলাদা আলাদা একটা প্রস্তুতি থাকে, কারণ আমরা তো গল্প দেখি এবং বিভিন্ন চরিত্রটা দেখি। যেমন এখানে আমার যে চরিত্রটা ছিল, আমি একজন এসআই এর চরিত্রে আমি অভিনয় করেছি। তো এসআই এর চরিত্রে আমি নাদান ছবিতে আমি অভিনয় করেছি, বাট দুটো হচ্ছে ডিফারেন্ট। যেমন নাদানের হচ্ছে আমি 2004 সালের যে পুলিশ, ওরকম আমার গেট আপ ড্রেস আপ দেখবে, ওরকম ভঙ্গিমায়, তার মানে কত বছর আগের, ওখানে লুক থেকে শুরু করে সমগ্র কিছু 20 বছর আগের একটা গল্পের এসআই এর চরিত্র, এবং আমরা বান্দরবন শুট করেছি, ওই জায়গায় হচ্ছে অন্যরকম। আর এটা যেটা করলাম, এটা হচ্ছে এই গল্পটা ধরেন 2024 সালের গল্প, মানে যে পটভূমি এখন চলছে এর উপরে একদম রিসেন্ট টাইমের একটা এসআই এর এখন যে অবস্থাটা, ধরুন যে এরকম একটা ক্যারেক্টার আমি প্লে করেছি। বাহ, আমার কাছে মনে হয় যে প্রত্যাশার জায়গাটা অনেক বেশি থাকে। নিজে যখন কাজ করি এবং অনেক পরিশ্রম দিয়ে কাজ করি, তখন মনে হয় যে না, শ্রোতা দর্শক যারা আছেন বা যারা দেখতে আসছেন, তারা
অ্যাপ্রিশিয়েট করুক, আর যদি সমালোচনাও করে থাকেন সেটাও যেন প্রোডাক্টিভ সমালোচনা হ্যাঁ হয়। না না, আমি এই ধরনের সমালোচনা আমি নিতে খুব পছন্দ করি। আমি কিন্তু সমালোচিত হওয়াটা, ভাইরাল হওয়াটা, আমাকে ভাইরাল হতে হবে, আমি ওই পর্যন্ত নামতে পারবো না। আমরা কখনো এটা আপনার মধ্যে দেখি না, আমার এটা নাইও, যে কারণে কিছুটা খারাপও লাগে অ্যাকচুয়ালি। আমাদের দেশে আপনি দেখবেন যারা বেশি সমালোচিত হচ্ছে তাদেরকে টেকনাফ থেকে তেতুলিয়া মানুষ খুব সহজে চিনে যাচ্ছে, ও হচ্ছে সেই, ফেস ভ্যালুটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। খুব ভ্যালু বলবো না, মানে ফেসটা চিনে যাচ্ছে, ভ্যালু তো অন্য জিনিস। ওই ভ্যালুটা আসলে অ্যাড হয় না। আমি জানি না ওদের কি পরিমাণ অ্যাড হচ্ছে বাকি, কিন্তু আমার কথা হচ্ছে আমি একজন শিল্পী, আমি কাজ করতে এসেছি। আমার প্রতিটা সিনেমা যে কয়জন মানুষ দেখবে তারা আমাকে ভালো মন্দ করুক, কিন্তু আমার পারিবারিক লাইফ, আমার বিভিন্ন কথা, বিভিন্ন প্রোগ্রামে যে উল্টাপাল্টা কোনো কিছু একটা করা, এবং আমার যেটা মনে হয় যারা করে তারা খুব ইন্টেনশনালি জিনিসটা করে। আমি যে প্রসেস জানি না তা না, প্রসেস জানবো না কেন, প্রসেস তো বুঝি, কিন্তু এথিক্যালি ওটার সাথে সহমত না, কখনোই যাব না, মানে কখনোই যাব না। আমি প্রসেস তো জানি, প্রসেস তো নিশ্চয়ই তুমিও জানো। সাই ভাই, এই যে একটা বিষয় যে মানে জীবিকা নির্বাহের জায়গাটা যেহেতু আপনার মিডিয়া ওরিয়েন্টেড, সুতরাং ওই জায়গাটাতে ক্রাইসিসে পড়তে হয় কি? সাংঘাতিক ক্রাইসিস আমাদের, যে কারণে আমি বলছি যে আমি কলকাতায় আমি যেমন ট্রাই করছি কাজ করার, আর এখানটায় যেমন রাইসুল ইসলাম অনিক আমাকে নিয়েছে বা ফরহাদ আমাকে নিয়েছে, আমি তাদের প্রতি খুব মানে ধন্যবাদ জানাই, তাদের প্রডিউসারের প্রতি, তাদের এই টিমের প্রতি। এমন তো মানুষের সংখ্যা খুব কম, কিন্তু অ্যাকচুয়ালি এদের সংখ্যা তো মানে আরও বাড়তে হবে। আমাদের দেশে ট্যালেন্টেড ডিরেক্টরের অভাব নেই। অনেকে খুব একটা সুন্দর কোশ্চেন করে যে আমাদের দেশে আর্টিস্ট কেন নাই, আর্টিস্ট নাই মানে আমাদের দেশে ডিরেক্টর কোথায়? আমি যদি বলি, কারণ আমাদেরকে বানাবে হচ্ছে ডিরেক্টর, তো ডিরেক্টর এবং প্রোডাকশন হাউস কোথায় আমাদেরকে বলে, যারা প্রমোট করবে, আর্টিস্টদেরকে বের করে নিয়ে আসবে। আর্টিস্ট নেই মানে নাটকের বলেন, সিনেমায় বলেন, বিজ্ঞাপনে বলেন, আর্টিস্টের অভাব নেই। আমি যদি বলি যে 95% আর্টিস্ট এখন ঘরে বেকার বসে, বা 99%, যারা কাজ করছে 1%, তারা কিভাবে কাজ করছে, কেন কাজ করছে, তাদের কি নাটকগুলোর নাম দেখেন আজকাল কি হচ্ছে, সিনেমার মান কোথায় নিয়ে চলে এসেছি আমরা এখনো। সিনেমার গল্পের ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে কখনো কি এরকম মনে হয়েছে কিনা আপনার কাছে যে খুব কপি 100% কপি গল্পগুলো আমরা দেখছি, মানে যেগুলো হয়তো ইন্ডিয়ান ফিল্মের গল্পগুলো পরিচিত অনেক, তামিল ফিল্ম, তামিল কেন, শুধু তামিল, তেলুগু, কোরিয়ান, বিভিন্ন জায়গা থেকে তারা মেরে কাজ করছে। আমাদের দেশে যে সুপারহিট ছবিগুলো হচ্ছে, আমি নাম বলবো না, আমি যখন কলকাতায় আমি এদের সঙ্গে কথা হলো, তো ওরা বলছে যে ভাই সেটা তো আমরা 15 বছর আগে শেষ করেছি, এগুলো আমাদের দেশে খায় না শব্দটা ব্যবহার করেছে, চলে না এগুলো। তোমরা কিভাবে দেখো জানি না, মানে চলচ্চিত্র তো অন্য একটা জিনিস। তো আমরা এখনো এতটা পিছিয়ে, আমরা এখনো একটা গণ্ডির মধ্যে, এবং আমাদের দেশে দুঃখের সাথে বলবো, খুব স্ট্রংলি বলবো, আমাদের গল্পকার কোথায়, বা যদি গল্পকার থেকেও থাকে ওনাদেরকে সেই বাজেট বা ফ্রিডমটুকু নিশ্চয়ই দেওয়া হয় না। তো ভালো গল্প যদি না থাকে, একটা ডিরেক্টর বানাবে কি? একটা ডিরেক্টরের যদি স্বাধীনতা না থাকে যে সে কোন আর্টিস্ট, কোন হিরোকে নিয়ে বা হিরোইনকে নিয়ে কাজ করবে, তাহলে চলবে কি করে? ঘুরে ফিরে যদি ওই একটা মুখ, যারা ভাইরাল তাদেরকে নিয়ে কাজ করব, যারা চামচামো, সিন্ডিকেট বা কি যেন একটা বলছিলে তুমি ইংলিশটা, নেটওয়ার্কিং, যারা ওই নেটওয়ার্কিংটা মেনটেন করে তাদেরকে নিয়ে কাজ করব, তো অ্যাকচুয়ালি কাজ হবে না। আমাদের দেশে সিনেমা প্রায় বন্ধের পথে, নাটকও সেম, শিল্প সংস্কৃতি, এবং সেই অধপতনটা প্রায় 8-10 বছর ধরে চলে আসছে, এখন শেষ পর্যায়ে। আচ্ছা, একটা সময় ছিল, আমি জানি না আপনার মনে আছে কিনা, যে আমরা খুব উপন্যাস ভিত্তিক চলচ্চিত্র হতো, এবং আপনিও কিন্তু কাজ করেছেন। আমার সর্বশেষ ছবি হচ্ছে হৈমন্তীর ইতিকথা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। হ্যাঁ, সেই উপন্যাস নির্ভর চলচ্চিত্রগুলো কি প্রয়োজনীয়তা আছে কিনা এখন এই সময় এসে? ডেফিনেটলি প্রয়োজন আছে। আমরা হচ্ছে কি জানেন, মানে জানো আমাদের এখানটায় বলে কি যে দর্শক এটা দেখবে কিনা, আরে দর্শক তো সবচেয়ে মেইন ব্যাপার হচ্ছে আমাদের ডিরেক্টরদের চেয়ে, সকল ডিরেক্টরকে বলছি না, সরি মানে সবাইকে বলছি না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আমরা ডিরেক্টর বা আর্টিস্টরা আমরা খুব বোকা ভাবি আর্টিস্ট, মানে যারা দর্শক, এবং আমাদের দেশে অডিয়েন্স আমাদের চেয়ে, আমাদের মতো হিরো, আর্টিস্ট বা আমরা যে কোনো নামে ডাকেন না কেন, আমাদের চেয়ে এবং আমাদের ডিরেক্টরের চেয়ে তারা প্রায় 2 থেকে 3 গুণ বেশি তারা ইন্টেলিজেন্ট, এবং তারা আরো বেশি দেখে, আরো আসলেই তারা বেশি দেখে। আমাদের ডিরেক্টরদের চেয়ে মনে হয় তারা বেশি ছবি দেখে। হ্যাঁ, তো আমরা তাদেরকে বোকা বানানোর চেষ্টা করছি, এই কারণে আজকে আমাদের এই পরিণতি। এবং আমি জানি না অন্য কোনো আর্টিস্ট এত স্ট্রংলি বলবে কিনা, কারণ আমার এগুলো বলতে কোনো আপত্তি নাই, আসলে আমরা পারছি না, আমরা ডেলিভার করতে পারছি না। তারা এখন বিভিন্ন জিনিস, তারা কপি জিনিস কেন দেখবে? তামিল, তেলুগু, মালায়ালাম, কর্ণাটক বা কপি করে 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 আমরা করার চেষ্টা করছি এগুলো। তো ওরা তো অরিজিনাল জিনিসগুলো দেখছে এমবি খরচ করে, তো এটা কেন দেখবে? দেখে না, এই কারণে আমাদের অধঃপতন। আমরা
আমাদের কয়টা ডিরেক্টর বা ডিরেক্টরদেরও আমি কি বলবো, ওনাদেরও তো ওই প্রোডাকশন হাউসটা নেই না। আমাদের সিনেমা হল কোথায় আমরা যে দেখাবো, আমাদের দেশে ওটিটি কয়টা, এবং ওটিটিগুলোও যদি আবার ওই সিন্ডিকেট ভাই ব্রাদারের আন্ডারে থাকে, যারা আমার বেল্টে নেই তাদেরকে নিয়ে কাজ করব না। তো আমাদের দেশে গুণী অভিনেতা অভিনেত্রীগণ সব আমেরিকাতে তারা কাজ করছে, খুব দুঃখজনক। আসলে তারা কেন ট্যাক্সি চালাবে? ওটিটি প্ল্যাটফর্মের কাজ আপনি কিছু করছেন এখন এই সময়, কি ধরনের কাজ করা হচ্ছে? আমি সর্বশেষ একটা কাজ শেষ করে আসলাম, ক্যাপচার। আচ্ছা, ক্যাপচার একটা ওয়েব সিরিজ, সেটা কোন প্ল্যাটফর্মের জন্য? এটা হচ্ছে মুভি টুভি হচ্ছে কলকাতার। এই যে পরিবেশ পরিস্থিতি অনেকটা পাল্টে যাচ্ছে এখন এই সময়ে এসে, আমার কাছে মনে হয় যে কোনো আর্টিস্টের লাইফে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে, অনেক ফ্রাস্ট্রেশনের জায়গা থাকে, যে কথাগুলো আপনি বলছিলেন। কখন এসে আফসোস, আক্ষেপ বা ওই দুঃখবোধ হওয়া, ফ্রাস্ট্রেশন, এটা কাজ করেছে কিনা, মনে হচ্ছে কিনা যে না এই প্রফেশনে না এসে অন্য কোথাও গেলে হয়তো ভালো হতো? না, ফ্রাস্ট্রেশন কাজ করে না। অ্যাকচুয়ালি মেইন আমাদের প্রফেশনটা খুব সুন্দর, মেইন হচ্ছে আমাদের মানুষরা না, আমরা ওই পরিমাণ শিক্ষিত না, আমরা শিল্পটাকে ধারণ করতে জানি না। তো এরকম যদি আরও 5-6টা থাকতো না, আমাদের হাউস থাকতো, গ্রুপ থাকতো, সিন্ডিকেট থাকতো, সবাই কাজ করতে পারতো। ফ্রাস্ট্রেশন লাগে না, ফ্রাস্ট্রেশনের চেয়ে ঘৃণাটা বেশি লাগে। সেটা হচ্ছে যে আমরা কাদের সঙ্গে কাজ করি বা কাদেরকে আমরা শিল্পী ভাবি, আজকে কাদেরকে আমরা ডিরেক্টর ভাবছি, সবাইকে না শিল্পী আমি মনেও করি না। হয়তো নামগুলো বলবো না, ওই যে বললাম না ভাইরাল হতে চাই না, দর্শক বুঝবে। দর্শক, আমি আগেও বললাম যে আমার চেয়ে অন্তত স্মার্ট আমার দর্শক। আমরা আপনার পাশে নায়িকা হিসেবে আসলে বেশ কিছু গুণী নায়িকাকে দেখেছি, যে কিন্তু নতুনদের মধ্যে আসলে মানে নতুন নায়িকাদের মধ্যে সম্ভাবনা কতটুকু, বা তাদেরকে আমরা কেন আপনার পাশে দেখি না? না, মানে আমি তো নিজে চাই নতুন সবার সঙ্গে কাজ করতে, কিন্তু এটা ভালো। ছবির সংখ্যাই তো আমাদের কম হচ্ছে না, আমাদের ছবির সংখ্যা কম হচ্ছে। মেবি আমি ওরকম গুণী না, যে কারণে যারা আমার চেয়ে বেশি গুণী তারা আমার সঙ্গে কাজ করে, বাট যারা ওদের সঙ্গে আমার কাজ হয় না, বিভিন্ন ডিরেক্টর প্রডিউসার, তাদেরও আসলে আমাদের আর্টিস্টদের কিছু করার থাকে না, সেটা হচ্ছে ডিরেক্টরদের উপর নির্ভর করে, ডিরেক্টরের উপরও নির্ভর করে না প্রডিউসার। আর আমাদের প্রফেশনাল প্রডিউসার নেই আমাদের ইন্ডাস্ট্রিতে। অনেক অনেক শুভকামনা রইল। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। কাজ ভালো যাক, জীবনটা সহজ হোক, এটাই আমরা প্রত্যাশা করি। আর দর্শক যারা আছেন তারা আপনাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করুক, অ্যাটলিস্ট হলে এসে মুভিগুলো দেখুক, এটাই আমরা প্রত্যাশা করি, কামনা করি। সব কিছুর জন্য অনেক অনেক শুভকামনা। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর দর্শকদেরকেও বলবো যে আপনাদেরকে তো সবসময় বলি যে আপনারা আমাদের কাজগুলো দেখেন, পাশাপাশি একটু দোয়া করবেন যেন আমরা একটু কোয়ালিটি সম্পন্ন কাজ আপনাদেরকে দিতে পারি, কারণ প্রবলেমটা আমার মনে হয় দিন শেষে আমাদের অনেক বেশি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।